আস্তে আস্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে আব্দুর রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। এই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের 2 নম্বর স্টোরিতে আপনারা শুনেছিলেন যে যখন সর্বশেষ যে কবরটি খুঁড়েছিল সেটি ছিল সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাস্টে রাহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেই সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখে তিনি বলেন যে আসলে আপনি তো ধর্মকর্ম কিছু করেন না, আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুই হবে না, এবং আপনি রাত বিরাতে যেখানেই চলাফেরা করেন না কেন আল্লাহ চান তো আপনি ইনশাআল্লাহ ইনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুর রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ তিনি ফিরে আসবেন এবং সেলিম হুজুরের সাথেই তিনি ওঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন, উনি কোরআনের হাফেজ ছিলেন, মাওলানা ছিলেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে আব্দুর রব মৃধাও কোরআন এবং সুন্নাহ বিষয়ক ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন, এবং মৌলিক যে জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন সেই সেলিম হুজুরের ওসিলায়। আর ওই যে কবরস্থান যেটি ছিল, এই কবরস্থানের পাশে যে মসজিদটি ছিল, এই মসজিদেরই খতিব এবং পেশ ইমাম ছিলেন সেলিম হুজুর, আর ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব দেয়া হয় এই আব্দুর রব মৃধাকে। খুব ভালোই চলছিল, এভাবে কেটে যায় প্রায় 5 থেকে 7 বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান, আর তার মৃত্যুর পর কি ঘটনা ঘটেছিল কবরস্থানে সেটা আমরা 2য় স্টোরিতে শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুর রব মৃধাও খুব শোকাতর হয়ে পড়েন, কারণ এতদিন তার সাথে চলেছেন, খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর, এবং খুব বুজুর্গ একজন মানুষও ছিলেন। যাই হোক, উনি যথারীতি এই মসজিদেরই আজান এবং মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুর রব মৃধা উনি ওনার পাশে থাকা যে অ্যালার্ম ঘড়িটি ছিল টেবিলের পাশে রাখা, মানে টেবিল ক্লক, যেটা আবছা আলোতে রাতের বেলা দেখতে পান যে 5টা বাজে ফজরের আজান হচ্ছে 4:30 এবং নামাজ হওয়ার কথা ছিল হচ্ছে 5:15 যেই না উনি দেখছেন যে 5:05 বাজে, উনি লাফ দিয়ে উঠেছেন যে আরও জামাতের তো সময় পার হয়ে গেল, আজান তো দেয়া হয়নি। দ্রুত মসজিদে যেতে উনি দ্রুত উঠে উজু করে জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদের থেকে ওনার বাসার দূরত্ব 10 মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান, মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, একজন মুসল্লিও আসে নাই। উনি দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিনে কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতে ইলেকট্রিসিটি চলে আসছে, মাইকও আছে, মানে আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল, ইলেকট্রিসিটি, মাইক সব কিছু ছিল। তো উনি যখনই লাইট জ্বালিয়েছেন তিনি দেখেন ঘড়িতে মাত্র 12টা বাজে। আসলে ওনার অ্যালার্ম ক্লকের যে সময়টি ছিল সেটি হচ্ছে 12টা বাজে। উনি বড় কাঁটাটি যখন একের উপরে দেখেছেন তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা 5টা বাজে, যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন। তখন তিনি চিন্তা করেন, যাক, যেহেতু ভুল হয়েই গেছে তাহলে বাসায় চলে যাই, আরও কিছুক্ষণ ঘুমিয়ে তারপর আবার চলে আসব। উনি মসজিদের লাইট বন্ধ করে দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন তখন দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখাল্লা পরে একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল। রাস্তার পশ্চিম পাশে ছিল একটা বট গাছ, এই বট গাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি, আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল এক কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখাল্লা পড়া একটা লম্বা একজন মানুষ তিনি কবরস্থানের ভিতরে ঢুকে গেলেন। এই দৃশ্য যখনই তিনি দেখেছেন তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আসসালামু আলাইকুম। এই টাইপের শব্দ শুনে উনি আরও ভয় পান। উনি যখন চিন্তা করেন যে
এইবার দৌড় দিতে হবে, কারণ উনি যতই সাহসী হন না কেন, উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখাল্লা পড়া একটা লোক একটা বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে গেল। এত রাত্রে, গ্রামে তো এত রাত্রে কেউ কল্পনাই করা যায় না কেউ রাত্রে বাইরে থাকবে, তারপর আবার পিছন থেকে সালাম দিচ্ছে। উনি তো মারাত্মক ভয় পান, উনি দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন। তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখাল্লা পড়া লোকটি ওনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন এই কথাটি উনি শুনতে পেলেন, তখন আব্দুর রব মৃধা ওনার সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর দিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন, তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না। সেটি আসলে আমি সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর, উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর রাস্তায় চলে আসে, তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখাল্লা পড়া লোকটি বলছেন যে আমি হচ্ছি একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফিজি পাশ করে তখন থেকে আমি সেলিম হুজুরের সাথে আসি এবং সেলিম হুজুরও জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন। আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনেরও তদবির করেন, যার ফলে অনেক জিনও তার শত্রু হয়ে যায়, যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিনেরা তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম 20 বছর আর আপনার সাথে আমি ছিলাম 7 বছর। সেলিম হুজুর যখন মারা যান আমি তখন খুবই মনে কষ্ট পাই, কারণ ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি। কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন, সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না, আমি ইনশাআল্লাহ সবসময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনায় যদিও আব্দুর রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে না, একজন আল্লাহওয়ালা কামিল জিন আমার নিরাপত্তার দায়িত্বে আছে। এই ঘটনার পরে আব্দুর রব মৃধা 60 বছর জীবিত ছিলেন। 2015 সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেম হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটেনি, আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুর রব মৃধার যে পরিবার রয়েছে এখনও আজ পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও এখনও দেখেনি। বিশেষ করে ওই জিনকেও সে দেখেনি। এখন কথা হচ্ছে প্রিয় লিসেনার, যে আব্দুর রব মৃধার সাথে কেন এই ঘটনাগুলো ঘটেছিল এই বিষয়ে ওই জিন মৃধাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল? আপনার মা যখন মৃত্যু শয্যায় ছিল তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায়, তোমাদেরকে ভালোবাসে। তখন আপনার অন্য সব ভাই বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছিলেন। এও বলেছিলেন যে ওদেরকে আর প্রয়োজনই নাই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে ওদেরকেও নিয়ে যাও। এই ধরনের অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছেন, যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল। আপনি যতগুলো সমস্যায় পড়েছেন সবগুলোই ওদের দ্বারা সংগঠিত হয়েছে। আপনার ওদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত হয়নি। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। এইটি ছিল আব্দুর রব মৃধার সাথে যে দুটো বড় বড় ঘটনা ঘটেছিল, বিশেষ করে জমিতে এবং উনি মাছ ধরার সময়। এটি ছিল সেই কারণ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরও একবার প্লিজ বলবেন, যেহেতু দেখা যাচ্ছে না। তারপর আপনার ঘটনা যাব। হ্যাঁ, আমার নাম হলো কৌশিক। জি, তো ঘটনা আরেকটি আছে, ছোট ঘটনা, বেশিরভাগটি পড়ো না। তো এই ঘটনাটা ছিল আমার নানি বাড়ি
আমার নানি বাড়িটা হচ্ছে গ্রিন রোডে। জি, তো ওখানে নানি বাড়িতে আমার একজন কাজিন আছে, বড় ভাই। উনি আমেরিকায় ছিল, পড়াশোনার জন্য গিয়েছিল। পরে ফেরত আসার পরে উনি নিজে একটা বাসা নেন, একটা কোচিং সেন্টার করবে এই উদ্দেশ্যে। তো দিনের বেলা তো অনেক লোকজন থাকতো, তো রাত্রেবেলা উনি একাই, আর কেউ থাকে না। উনি যে বড় একটা বাড়ি, তো উনি থাকতেন একটা রুমে, ব্যাচেলর মানুষ, ওনার নিজস্ব ল্যাপটপ, কম্পিউটার সবই এক ঘরেই থাকে। ওই ঘর থেকে উনি বেরো হতেন না। বাকি 3টা রুম ছিল ওই ফ্ল্যাটটায়, তো ওইগুলো খালি পড়ে থাকতো। আচ্ছা, ফার্নিচার বলেন কিছুই নাই, খালি টালি। কেউ যদি কিছু অ্যাক্সেস জিনিসপত্র থাকতো বাসায়, তো ওটা ওনার ওখানে দিয়ে দিত, যে তুই রাখবি কিনা, উনি রেখে দিত। তো আমরা ওখানে যেতাম, গিয়ে সময় কাটাতাম। তো ওই বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল একজন আরেক ভাই। তো উনি আসতেন ওখানে মাঝে মাঝে, এবং আমি অন্য আমার যে কাজিনরা ছিল তাদের থেকে ওনার গল্প শুনতাম। ভাইয়া তো অনেক কিছুই করতে পারে, অনেক আজগুবি ব্যাপার স্যাপার আছে ওনার মধ্যে। উনি আমার মনে হয় খুব একটা নর্মাল ছিলেন না। তো ওনাকে আমি যেদিন প্রথম দেখলাম, একটু লম্বা একটা মানুষ, স্বাস্থ্য গঠন বেশ ভালো। তো উনি চুল নেই মাথায়। আমি ওনাকে এক পর্যায়ে জিজ্ঞেসও করেছিলাম যে, ভাই আপনার এরকম বয়সে মাথায় চুল নেই, সেটার কারণ কি? আপনি কি সেভ করেন, মানে মাথা সেভ করা থাকে, নাকি এরকমই কোনো সমস্যা? তো বলল, না, ওনার মাথা সেভ করা, ওনার গরম লাগে প্রচুর সব সময়। আচ্ছা, আমি ঠিক আছে, মানুষের ব্যক্তিগত ব্যাপারই হতে পারে। তো আরেকদিন আমার জুনিয়র কাজিন এসে বলছে যে, ভাইয়ের কাছে তো গিয়ে দেখি কি গেলাম। উনি বসতে বললেন, তারপরে বলল, আমার চোখের দিকে বেশি করে তাকাতে পারবি না। আমি বললাম, মানে? তো বলে, আমি জানি না, আমি 10 সেকেন্ডের বেশি ওনার দিকে তাকিয়ে থাকা সম্ভব ছিল না আমার জন্য। আচ্ছা, কেন? বলে, ভয় লাগে। কি ভয় লাগে? তো তারপরে টার্গেট করলাম, আমি একদিন নিজেই ওনাকে বলবো যে, ভাইয়া আপনি আমার চোখের দিকে তাকান, বা আমি আপনার চোখের দিকে তাকাই, দেখি আপনি পারেন কি না, কি আমি পারি কি না। তো উনি আসলেন, আমি প্রস্তাব দিলাম যে, ভাইয়া আমি আপনার চোখে নাকি বেশিক্ষণ তাকাতে পারেন না। আমার কাজিন বলছিল, আমি আজকে এটা করব। আচ্ছা, উনি তাকে বলল, না, এটা সবার জন্য না, তোমার জন্য, তোমার সাথে এটা হবে না। ভালো কথা, ঠিক আছে। একটু দুঃখই পেলাম যে সবাই বলছে বানানো কথা, না আসলে কি। আরেকদিন শুনেছিলাম আমার কাজিনের বাসায় পুরনো ওই যে মাটির তৈরি জিনিসপত্র থাকে না, গ্রামে পাওয়া যায় এরকম একটি ঘোড়া, মাটির তৈরি ঘোড়া ছিল। আচ্ছা, যে পুতুল বা আরও কিছু পোড়া মাটির যেগুলো পাওয়া যায়, ওটা আবার একটু আধ্যাত্মিক দেখতে, সাদা রঙের পেইন্ট করা। তো একদিন ঢুকে দেখলাম মেইন দরজা দিয়ে ঢুকে হাতের বাম দিকে একটা ঘোড়া রাখা, বেশ বড়। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? তো বলে, এটা কার বাসা জানিয়েছিল, দিতে বললাম, দেখতে খারাপ লাগবে না, ড্রয়িং রুমে এমনিও কিছু নেই, রেখে দিই। ভালো কথা। তো ঘোড়ার মুখটা ছিল বাম দিকে বাঁকানো। আচ্ছা, তো বানানোই ওরকম। আচ্ছা, তো মাটির জিনিস, বাম দিকে মুখ, তো ওভাবেই তো থাকবে, স্বাভাবিক। তো কিছুদিন পরে আমার ওই কাজিনরা বলছে যে, ওই অন্য যে বন্ধুটা, ওই ভাইয়া তো ওই ঘরে আসে প্রায়ই। তো ও এসে উনি থাকে, মানে এক রাত থাকে। বাসায় থাকার পরের দিন ঘটনা হলো যে, ঘোড়ার মুখ বাম দিকে নিয়ে ওটা এখন ঘুরিয়ে ডান দিক হয়ে গেছে। আচ্ছা, একা একাই এটা কিভাবে সম্ভব? তো পরে আমি গেলাম, আমি কিছুদিন তখন ঢাকার বাইরে ছিলাম, তখনকার শোনা ঘটনা। পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম না, নেই, উনি এটা সরিয়ে রেখেছে। এবং তারাও মুখে বলল, আমার কাজিন যে থাকে সেও বলল, হ্যাঁ এরকম ঘটনাও ছিল, তারপর এরকম একটা ঘটনা হয়েছে। তারপরে আমি ভয়ে ওটা সরিয়ে ফেলেছি। তখন একটু ব্যাপার খটকা লাগলো যে কি বলে এটা। আর আরেকটা ঘটনা ছিল, মানে যেটা শুনেছি সেটা হলো, সেই বন্ধু উনি যখন থাকতেন, উনি নাকি সারা রাত ঘুমাতে পারে না। আচ্ছা, উনি সারা রাত জেগে গিটার বাজাতে ধরতো। ওনাকে জানি কে বলে গিটার বাজাতে, এজন্য উনি গিটার বাজায়। আচ্ছা, এটাও শুনলাম। তো এইগুলো হলো ডেভেলপমেন্ট স্টোরি, যেগুলো শুনে তারপরে একদিন কোনো একটা কারণবশত ওই ঘরে, ওই ফ্ল্যাটে আমাদের থাকতে হবে। আচ্ছা, রাত হয়ে গেছে, আমিও বাসায় যাইনি। তো আমার সেই কাজিনের ছোট ভাই সে এবং আমরা শুভ বলে পাশের রুমটায়
আচ্ছা, আর কাজিনের রুমে উনি শুবেন। তো শোয়ার আগে আমার ওই সেই ছোট কাজিনটা, সে আবার একটু ভীতু প্রকৃতির। তো সে শোয়ার আগে আমাকে বলছে, কৌশিক তুমি আমার সাথে থাকো, কারণ এখানে তো অনেক কিছু শুনছি। তো আমি তো একটু ভয় পাচ্ছি না। আরে সমস্যা নাই, কি আর হবে, চলো ঘুমাই। তো শুতে গেলাম। আনুমানিক মনে হয় রাত 1টা বা 1:30টার দিকে গল্প টল্প করে আমরা ঘুমিয়ে গেলাম। তো শোয়ার কিছুক্ষণ পরে শুনি গিটারের শব্দ, হালকা একটা গিটারের শব্দ কানে আসছে। আমি শুনে কিছু বলার আগেই আমার কাজিন ঘুরে আমাকে বলতেছে, তুমি শুনছো? আমি বললাম, কি আওয়াজ পাওয়া যাচ্ছে একটা? বলে, হ্যাঁ গিটারের শব্দ। একই সুর পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি। ও উঠে বসে লাইট অন করলো। লাইট আর বন্ধ করা যাবে না, এই ঘরেও থাকা যাবে না, চলে যাই। আমি বললাম, আরে থাকো, 2টা মিনিট থাকো, দেখো না কি হয়। তা আমি যেটা বললাম, আমার এগুলো বিষয়ে ভয় একটু কম, কিন্তু তখন একটু চিন্তা আসলো যে গিটারের শব্দ হয়তো আশপাশে কেউ বাজাচ্ছে, ওটার আওয়াজ। কিন্তু মজার বিষয়টা এটা ছিল, যেটা সন্দেহজনক, যে একই সুর বারবার কেন বাজবে, সেটাই হচ্ছিল। পরে তো কাজিন বলল, না এখানে তো আমি থাকবো না। জোর জবরদস্তি পরে আমার কাজিনের রুমে গেলাম, ওনাকে জাগানো হলো, বলা হলো এই ব্যাপার। রুমে বসে টায়ার্ড ছিল, উনি খালি বলল, ঠিক আছে এক কাজ করো, তোমরা তাহলে আমার রুমের সামনে এসো। তার ম্যাট্রেস নিয়ে তার রুমের সামনে ঘুমিয়ে পড়ব। রাত্রে আমি তো ঘুমিয়েছি, এখন কাজিনের ঘুম হয়নি, কিন্তু তার সাথে ছিলাম। আচ্ছা, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চলুন শুনে আসি পরবর্তী ঘটনাটি। আসসালামু আলাইকুম শান্ত ভাই, আশা করি ভালোই আছেন। আমি মীর রাকিব হাসান, বর্তমানে তেজগাঁও, ঢাকাতে থাকি। সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি। আমার গ্রামের বাড়ি জয়পুরহাট। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের কথা বলবো। যদি ভালো লাগে অডিও ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন। আমি জানি না ক্লিপটি আপনার কাছে কতটা ভয়ঙ্কর লাগবে, কারণ আপনি এসব ঘটনা শুনে অভ্যস্ত। কিন্তু আমার মনে হয় যদি ক্লিপটি সবার সাথে শেয়ার করেন, তাহলে লিসেনাররা হয়তো এটুকু বুঝতে পারবেন যে প্যারানর্মাল বিষয়ে যদি স্বল্প দক্ষতা থাকে, তাহলে এসব বিষয় নিয়ে ঘটনাটি করা একদমই ঠিক নয়। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঘটে গত বছর আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর। এসএসসি পরীক্ষার পর যেহেতু একটা লম্বা ছুটি থাকে, তো আমি ডিসাইড করি যে এই ছুটিটা নষ্ট না করে কোনো ভালো কাজে ব্যবহার করি। তো আমি বিভিন্ন আমল শেখার চেষ্টা করতে থাকি, বিভিন্ন দোয়া কেরাত শিখতে চেষ্টা করি। তো শিখতে গিয়ে হঠাৎ আমি কিছু বই পাই, যেগুলো সম্পূর্ণ ফার্সি ভাষায় লেখা ছিল। আমি ফার্সি কিছুই বুঝতাম না, আরবি বুঝলেও আমি ফার্সি বুঝতাম না। তো আমি আমার নানা ভাইয়ের স্মরণ নেই, সেহেতু তিনি একজন বড় আলেম। তো তার কাছে আমি ফার্সি ব্যাপারে কিছু জানতে চাই। তিনিও সম্পূর্ণটা না পারলে কিছু কিছু বললেন। আর এই কিতাবটা ছিল আমার দাদার বাবার। উনি প্যারানর্মাল বিষয়ে অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু ওনার পরের 2 জেনারেশন থেকে আমাদের ভিতরে এই জিনিসটা আসলে হারাই যায়। তো আমি মনে করি যে ওই কিতাবটা হয়তোবা এমনি সাধারণ আমলের। তো আমি ওখান থেকে যতটুকু বুঝতে পারি ততটুকু আমল করতে থাকি, শিখতে থাকি। তো শান্ত ভাই, বলা ভালো যে আমার একটা অদ্ভুত শখ আছে, তাহলে কবর খোঁড়ার শখ। আসলে জানি না অনেকে কী ভাব